এপিসোডের শুরুতে আমরা দেখি এঞ্জিন একটা লোককে কল করে বলে, আমি ময়লা আবর্জনার মধ্য থেকে একটা ছেলেকে খুঁজে পেয়েছি যার ভিতরে অসাধারণ পাওয়ার রয়েছে। এরকম পাওয়ার আমি এর আগে কখনো দেখিনি। সেজন্যই আমি তাকে আমাদের দলে ভর্তি করিয়ে নিয়েছি। এখানকার কাজ শেষ হওয়ার পরে আমি ওর সাথে তোমাকে সাক্ষাৎ করিয়ে দিব। এই মুহূর্তে রুডো আর এঞ্জিন একজন ডাক্তারের কাছে ছিল, যেই ডাক্তার রুডোর চিকিৎসা করছিলেন। রুডো বলে, আমি কখনোই বলিনি যে আমি তোমার দলে অংশগ্রহণ করব। এঞ্জিন বলে, দলে অংশগ্রহণ করা না করা এটা তোমার হাতে নেই। রুডো বলে, আমি তো চেয়েছিলাম আবারও উপরে ফিরে যাব। তখন এই ডাক্তার বলতে থাকে, তোমাকে এই ময়লা আবর্জনার মধ্যে ঘোরাফেরা করতে কে বলেছিল? ওই বিষাক্ত জায়গায় তুমি যদি আর কিছুক্ষণ নিঃশ্বাস নিতে তাহলে তুমি আর বেঁচে থাকতে পারতে না। যাই হোক, এখানকার ট্রিটমেন্ট শেষ হলে তারা এখান থেকে বের হয়। রুডো বলে, আমার চিকিৎসার খরচ দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ, কিন্তু সত্যি আমি শুধু এইসব বিষয়ে তথ্য জানতে চাই। তোমার টিমে অংশগ্রহণ করার মতো আমার কাছে একদমই সময় নেই। এঞ্জিন বলে, একটু আগে ওই গুন্ডাদের সাথে সময় কাটিয়ে তুমি নিশ্চয়ই এটা বুঝে গিয়েছো যে এখানকার মানুষেরা উপরের মানুষদেরকে অনেক ঘৃণা করে। এখানে ঘোরাঘুরি করার সময় যদি কেউ জানতে পারে তুমি উপর থেকে এসেছো তাহলে তোমার খবর আছে। আর আমি যদি ক্লিয়ার করে বলি তাহলে এটা এমন কোনো জায়গা নয় যেখানে তুমি সবকিছু ফ্রিতে জানতে পারবে। তাই মুখ বন্ধ রেখে আমার সাথে আসো। তারপর তারা দুইজন একটা জায়গায় আসে যেখানে রুডো বার্গার খাচ্ছিল। রুডোর খাওয়ার অবস্থা দেখে এঞ্জিন বলে, তোমাকে দেখে মনে হচ্ছে কয়টা জনম ধরে না খেয়ে রয়েছো। অবশ্য এই ময়লা আবর্জনা খাওয়ার পরে তুমি এতটা পরিমাণে বমি করেছো যে তোমার ক্ষুধা লাগাটা স্বাভাবিক। তখন রুডো ভাবে, আমি তো ভেবেছিলাম পিট নামক এই গর্তে শুধু ময়লা আবর্জনা ছাড়া আর কিছুই থাকবে না, কিন্তু এখানে তো পুরো একটা শহর, খাবার, এমনকি এভরিথিং সবকিছু রয়েছে। তারপরে এঞ্জিন রুডোকে একটা জিনিস এক্সপ্লেইন করে বলতে থাকে যে এখানে অ্যানিমা নামের একটা এনার্জি রয়েছে, যেই এনার্জিটা ধীরে ধীরে একসাথে জড়ো হতে থাকে। আর ট্র্যাশ বিস্ট নামক ওই মনস্টারগুলো এই অ্যানিমা দিয়েই তৈরি হয়। মনস্টারগুলো মানুষদেরকে দেখলেই তাদের উপর আক্রমণ করে। বেশিরভাগ সময় তারা ময়লা আবর্জনার মধ্যেই থাকে, কিন্তু মাঝে মাঝে তারা শহরের ভিতরেও চলে আসে। যেমনটা আমি তোমাকে বলেছিলাম, ট্রাশ বিস্টের উপর সাধারণ কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করলে তাদের কিছুই হবে না, কিন্তু তোমার হাতে যেই গ্লাভস রয়েছে সেটা ওই মনস্টারগুলোকে অবশ্যই বিট করতে পারবে। যেমন একজন শেফের কাছে তার সবচেয়ে পছন্দের জিনিস তার একটা চাকু রয়েছে, যেই চাকুটা সে বছরকে বছর অনেক যত্ন সহকারে ধার দিয়ে এসেছে। অথবা একজন রাইডারের কাছে তার সবচেয়ে পছন্দের কলম রয়েছে, যেটাকে সে অনেক বছর ধরে যত্ন করে রেখেছে। এভাবেই কোনো একটা জিনিসকে মানুষ যদি অনেক লম্বা সময় ধরে যত্ন নেয় তাহলে ওই জিনিসটার ভিতরে অ্যানিমার পাওয়ার চলে আসে। আর এই সব জিনিসগুলোকে আমরা ভাইটাল ইনস্ট্রুমেন্ট বলে থাকি। একটা ট্রাশ বিস্টের অ্যানিমাকে একটা ভাইটাল ইনস্ট্রুমেন্টের অ্যানিমাই হারাতে পারবে, কিন্তু এই ভাইটাল ইনস্ট্রুমেন্টের পাওয়ারকে বের করতে পারবে এরকম মানুষ খুবই কম রয়েছে। আর সত্যি বলতে আমাদের দুজনের মধ্যেই এই পাওয়ারটা রয়েছে, আর আমাদেরকেই গিভার্স বলা হয়। রুডো মনে মনে বলে, তার মানে রেক্টো আমাকে যা যা বলেছিল সেই সব কথা একদম সঠিক ছিল, যে কোনো একটা জিনিসকে অনেক ভালোভাবে যত্ন নিলে ওইটার ভিতরে সোল চলে আসে। এঞ্জিন বলে, ক্লিনার্স হচ্ছে আমাদের একটা টিমের নাম, যারা ওই ট্রাশ বিস্টগুলোকে শেষ করার কাজ করে। আর আমাদের টিমে তোমার মতোই আরো গিভার্সদের প্রয়োজন রয়েছে। রুডো বলে, তার মানে এটার জন্যই তুমি আমাকে তোমাদের টিমে অ্যাড করতে চাচ্ছ। তবে আমি যদি তোমাদের টিমে অ্যাড হয়ে যাই তাহলে কি তুমি আমাকে উপরে যাওয়ার রাস্তা বলবে? এঞ্জিন বলে, কিন্তু উপরে কিভাবে যেতে হয় সেটা তো আমিও ঘোড়ার ডিম জানি না। রুডো বলে, কিন্তু তুমি তো ওই সময় আমাকে এমনভাবে জ্ঞান দিচ্ছিলে যেন তুমি সব কিছু জানো। এঞ্জিন বলে, কিন্তু আমি তো কখনো এরকম কথা বলিনি, তবে আমাদের বস এইটার বিষয়ে কিছু জানলেও জানতে পারে। এটা শুনে রুডো একটু বিরক্ত হয়ে যায়। এঞ্জিন বলে, তোমাকে এই গ্লাভসগুলো কে দিয়েছে? রুডো বলে, আমার বাবা এগুলো আমাকে দিয়েছে, আর এই গ্লাভসগুলোই এখন আমার বাবার একমাত্র স্মৃতি হিসেবে আমার কাছে রয়েছে। এঞ্জিন বলে, বুঝতে পেরেছি, এটার জন্যই তুমি এই পুরাতন গ্লাভসগুলোকে এত যত্ন সহকারে খেয়াল রাখো। তোমার অবশ্য এই গ্লাভসগুলোর আরো বেশি যত্ন নেওয়া উচিত, কারণ এগুলোর ভিতরে সোল রয়েছে। এটা শুনে রুডোর রেক্টর কথা মনে পড়ে যায়। তারপর এঞ্জিন যখন একটা জায়গায় চলে যাচ্ছিল তখন রুডো বলে, আমি এটা তোমাকে আগে বলতে পারিনি, কিন্তু সবকিছুর জন্য তোমাকে অসংখ্য
অসংখ্য ধন্যবাদ। এনজিন রুডোকে কিছু টাকা দিয়ে দেয়। রুডো বলে, তুমি এগুলো আমাকে সত্যিই দিচ্ছ? এনজিন বলে, হ্যাঁ, এই টাকাগুলো তো আমি তোমার জামা কাপড় বিক্রি করেই কামিয়েছি, আর তোমার চিকিৎসা আর খাবারের খরচ তো এখান থেকেই দিয়েছি। রুডো রাগান্বিত হয়ে বলে, তুমি আমার কাপড়গুলো কিভাবে বিক্রি করতে পারো? এনজিন বলে, তুমি এখানে উপরের মানুষদের মতো কাপড় চোপড় পরে ঘোরাফেরা করলে মানুষজন তোমাকে ভর্তা বানিয়ে দেবে। আশা করি এটা এতক্ষণে তুমি বুঝে গিয়েছ। রুডো বলে, তুমি কি সবসময় এরকমই করো? গাধার বাচ্চা একটা। এনজিন বলে, আমি তোমার ট্রেনারের সঙ্গে দেখা করতে যাচ্ছি, এখানেই আমার জন্য অপেক্ষা করো। রুডো বলে, একবার আমি উপরে যাওয়ার রাস্তা খুঁজে পাই, তারপর এই গাধাগুলোর কাছ থেকে আমি পিছন ছাড়াতে পারবো। তখন একটা বিড়াল রুডোর টাকা চুরি করে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল। রুডো তার পিছু করতে করতে একটা জায়গা থেকে একটা লাঠি উঠিয়ে ওই বিড়ালকে এভাবে ধরে ফেলে। তখন পিছন থেকে একটা লোক এসে বলে, তোমার হাতে যেই লাঠি রয়েছে ওইটা আমার, ওইটা আমাকে এখনই ফিরিয়ে দাও, চোর কোথাকার। রুডো বলে, এটা তো খুবই সাধারণ একটা লাঠি মাত্র। এটা শুনে ওই লোকটা লাঠি কেড়ে নিয়ে রুডোকে বলে, তুমি কি ভেবেছিলে তুমি কারোর গুপ্তধন চুরি করে এভাবে খুব সহজেই পালিয়ে যেতে পারবে? এই লোকটা লাঠিটাকে তার পাওয়ার দিয়ে একটা অস্ত্র বানিয়ে ফেলে। রুডো বুঝতে পারে যে এই লোকটাও ক্লিনার্স টিমের একজন সদস্য। লোকটা বলে, আমার তোমাকে উচিত শিক্ষা দিতেই হবে। লোকটা রুডোর উপরে এভাবে আক্রমণ করে বলে, যদি ভবিষ্যতে কারোর কখনো গুপ্তধন চুরি করো তাহলে ওইটার ফল ভোগ করার জন্য সবসময় রেডি থেকো। রুডো বলে, তুমি কি সত্যি একজন ক্লিনার্স? লোকটা বলে, হ্যাঁ, আর আমি তোমার বিষয়েও সবকিছু জানি। এনজিন আমাকে আগেই সবকিছু বলে দিয়েছে। আমার নাম হচ্ছে জানকা নিজিকু, আর এনজিন আমাকে তোমার ট্রেনিং এর দায়িত্ব দিয়েছে। আমি কখনো ভাবতেও পারিনি যে তোমার ট্রেনিং আমাকে একটা বেসিক একটা লেসন দিয়ে শুরু করতে হবে। সেটা হলো নিজের জীবন প্রিয় হলে কখনোই কারো জিনিসকে চুরি করতে নেই। রুডো বলে, আমি তো এই লাঠিটা নিয়ে শুধু ওই বিড়াল চোরের কাছ থেকে আমার টাকা ফিরিয়ে নিচ্ছিলাম। জানকা বলে, মনে হচ্ছে তোমার বাপ তোমাকে কখনো ঠিকমতো কিছু শেখায়নি। রুডো বলে, এই লোকটা রেক্টোকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, আমি তাকে কোনোভাবেই ছাড়ব না। তখন তার মনে পড়ে রেক্টো তাকে বলেছিল, তুমি যদি চাও যে কেউ তোমার কথা শুনুক তাহলে তার সাথে রাগান্বিতভাবে কথা না বলে শান্ত হয়ে ভালোভাবে তার সাথে কথা বলো। তোমার আগে এটা বুঝতে হবে যে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি কি ভাবছে বা সে কি অনুভব করছে। এটা বুঝেই তোমাকে পরবর্তী অ্যাকশন নিতে হবে। এটা মনে পড়ে রুডো বুঝতে পারে, আমি জানকার সবচেয়ে প্রিয় জিনিস তার ওই লাঠিটা নিয়েছিলাম। যদি কেউ আমার কাছ থেকে আমার গ্লাভস এভাবে চুরি করে নিত তাহলে আমিও রাগান্বিত হয়ে যেতাম। রুডো জানকাকে বলে, আমি এটা ইচ্ছা করে নেইনি, আর আমি এটা জানতামও না যে এটা তোমার জিনিস, আমাকে ক্ষমা করে দাও। জানকা শান্ত হয়ে বলে, আমি বুঝতে পেরেছি, আর তাছাড়াও তুমি তো এটা আমাকে আবার ফিরিয়েও দিয়েছ, সেজন্য আমাকেও ক্ষমা করে দাও। আসলে এটা আমার খুবই প্রিয় একটা জিনিস, সেজন্যই এটা আমার কাছ থেকে দূরে যাওয়ার পরে আমি একটু রাগান্বিত হয়ে গিয়েছিলাম। তোমাকে ভয় দেখানোর জন্য আমাকে ক্ষমা করে দিও। রুডো অবাক হয়ে বলে, আজকে প্রথম আমি কোনো একটা সিচুয়েশনকে নিজে হ্যান্ডেল করেছি। রেক্টো সবসময় আমাকে সঠিক কথাই বলতো। জানকা খুবই হাসি মুখে ভালোভাবে রুডোকে বলে, তো তুমি আমাদের ক্লিনার্স টিমে জয়েন হচ্ছ তাই না? অবশ্য আমাদের প্রথম দেখাটা একটু খারাপভাবে হয়েছে, কিন্তু এখন থেকে আমরা একসাথে কাজ করব। সে রুডোকে উঠে দাঁড়াতে সাহায্য করে আর জিজ্ঞাসা করে, তোমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট কি, আর তুমি ওইটার মাধ্যমে কি করতে পারো? রুডো বলে, আমার জানা মতে ওগুলো হচ্ছে আমার এই দুইটা গ্লাভস, কিন্তু জানি না আমি এগুলোর মাধ্যমে কি করতে পারবো। জানকা বলে, তোমার গ্লাভসগুলো তো অনেক অসাধারণ। এত ভালো ব্যবহার দেখে রুডো ভাবে, আমার মনে হচ্ছে যে আমি অন্যরকম একটা মানুষের সঙ্গে কথা বলছি। আমার বিশ্বাসই হচ্ছে না যে একটু আগে এই মানুষটাই এতটা ভয়ানকভাবে রাগান্বিত ছিল, আর সম্ভবত এই সব কিছু জানকার স্মাইলিং এর কারণে হচ্ছে। রুডোর মনে পড়ে রেক্টো তাকে তার মুখের স্মাইলটাকে ঠিক করতে বলেছিল, তার মানে শুধু একটা স্মাইলের মাধ্যমে সবকিছুকে এত ভালোভাবে পরিবর্তন করা যায়। আমিও তো স্মাইল করার অনেক প্র্যাকটিস করেছি, তাই আমি এখন স্মাইল করব। সেই সময় জানকা জিজ্ঞাসা করে, তোমার ক্লিনার্স টিমে জয়েন হওয়ার উদ্দেশ্য কি? তখন রুডো এরকম ভয়ানক একটা স্মাইল করে বলে, আমি এখনো তোমাদের টিমে অংশগ্রহণ করিনি, আর আমি অংশগ্রহণ করার পর আমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে থাকব। এত ভয়ানক একটা স্মাইল দেখে জানকা রাগান্বিত হয়ে বলে, তুমি কি আমার সঙ্গে মজা করছো?
রুডো বলে, আমি বুঝলাম না, তুমি আবারও রাগান্বিত হচ্ছ কেন? আমি তো শুধু স্মাইল করছিলাম। জানকা বলে, এরকম ভাবে চোখ মুখের 12টা বাজিয়ে কে স্মাইল করে? তোমার স্মাইলের মতো এত ভয়ানক জিনিস তো আমি আমার জীবনে কোনোদিনও দেখিনি। রুডো বুঝতেই পারছিল না যে সে কি ভুল করেছে। রুডো মনে করে আমার হয়তো স্মাইল করার সময় চোখ আর মুখ বন্ধ রাখতে হবে। এটা ভেবে সে আবারও এইভাবে স্মাইল করে। অসাধারণ স্মাইল। এই মারাত্মক লেভেলের স্মাইল দেখে জানকা রাগান্বিত হয়ে তাকে বকা দিতে শুরু করে। তারা দুইজন ঝগড়া করতে থাকে। ঝগড়া করতে করতে জানকা বলে, তুমি তোমার উদ্দেশ্য সফল না হওয়া পর্যন্তই শুধু আমাদের সঙ্গে থাকতে চাও, তার মানে তুমি নিশ্চয়ই কোনো একটা ফালতু কাজ করবে। এটা শুনে রুডো মারাত্মক লেভেলের রাগান্বিত হয়ে যায়। আর মনে পড়ে যায় রেক্টো তাকে বলেছিল এই দুনিয়াটাকে পরিবর্তন করে দিতে। এটা ভেবে রুডো একটা লাঠি হাতে নিয়ে নিজের পাওয়ার বের করে। জানকা বুঝতে পারে রুডো তার গ্লাভসের মাধ্যমে যে কোনো জিনিসকে ধরেই ওইটাকে তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট বানাতে পারে। আর এরকম পাওয়ার জানকা এর আগে আর কারোর কাছে কখনো দেখেনি। যাই হোক, কিছুক্ষণ পর জানকা তার চেহারায় কিছু একটা দেখে ওইটার স্মেল নিয়ে একদম হতবাক হয়ে যায় আর বুঝতে পারে রুডো এতক্ষণ ধরে একটা টয়লেট প্ল্যাঞ্জার দিয়ে ফাইট করছিল। রুডো বলে, ওইটা আবার কি? জানকা বলে, এটা দিয়ে টয়লেট পরিষ্কার করা হয়। রুডো বলে, আমি বুঝতে পারছি না তুমি কোন বিষয়ে কথা বলছো, কিন্তু এখন তোমার উপর আমি আক্রমণ করব। রুডো আক্রমণ করলে জানকা ভয় পেয়ে পালিয়ে যায়। রুডো ভাবে সে পালিয়ে গেল কেন আমি জানি না, কিন্তু এই জিনিসটা দিয়ে কাজ হচ্ছে। রুডো তার পিছনে দৌড়াতে শুরু করে। জানকা বলে, ওই নোংরা জিনিসটাকে আমার কাছ থেকে দূরে রাখো। অনেকক্ষণ এইভাবে দৌড়াদৌড়ি করার পর রুডো ফাইনালি তার উপর এইভাবে আক্রমণ করে আর সব কাম তামাম হয়ে যায়। কিছুক্ষণ পরে এঞ্জিন একটা গাড়ি নিয়ে সেখানে আসে। আর এঞ্জিন যখন সবকিছু জানতে পারে যে রুডো একটা টয়লেট প্ল্যাঞ্জার দিয়ে জানকাকে হারিয়ে দিয়েছে, তখন সে পাগলের মতো হাসতে থাকে। আর রুডো যখন বুঝতে পারে সে এতক্ষণ কি দিয়ে ফাইট করছিল, তখন সে নিজেও অবাক হয়ে যায়। তখন এঞ্জিন রুডোকে বলে, জানকার সাথে তোমার প্রথম সাক্ষাৎ ভালো হয়নি, কিন্তু এই লোকটাই তোমাকে ট্রেনিং দিবে। সে আমাদের মধ্যকার সবচেয়ে এক্সপার্ট একজন গিভার। সে তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট অনেক ভালোভাবে কন্ট্রোল করতে পারে। তখন আমরা সেখানে রিও নামের এই মেয়েটাকে দেখতে পাই। রিও রুডোর চুল ধরে বলে, তোমার চুলগুলো অনেক সুন্দর। এত সুন্দর একটা মেয়ে রুডোর চুল নিয়ে খেলা করছে, এটা ভেবে সে কি ভাববে কিছু বুঝতেই পারছিল না। তারপর এঞ্জিন গাড়ি স্টার্ট করে সামনে এগোতে থাকে আর বলে, আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ক্লিনার্সদের হেডকোয়ার্টার। তাদের গাড়িতে করে হেডকোয়ার্টারে যাওয়ার দৃশ্য দেখিয়ে 3য় নাম্বার পর্বটি এখানেই শেষ হয়। এপিসোডের শুরুতে আমরা দেখি তারা গাড়িতে করে একটা ভাঙ্গাচুরা জায়গা থেকে একটা টানেলের ভিতরে প্রবেশ করে। আর টানেলের এই পাশে এসে যখন তাদের হেডকোয়ার্টারে পৌঁছায়, তখন ভিতরে প্রবেশ করার পর জানকা আর রিও রুডোকে এখনকার মতো গুড বাই বলে সেখান থেকে চলে যায়। এঞ্জিন রুডোকে বলে, এই মেয়েটা হচ্ছে আমাদের রিসেপশনিস্ট, তার নাম হচ্ছে সেমিউ। তখন রুডোর সামনে 2টা মাছি ঘোরাঘুরি করছিল, যাদেরকে সেমিউ একটা চামচের মাধ্যমে মেরে ফেলে। সেমিউ বলে, তোমার সাথে দেখা করে আমার অনেক ভালো লাগলো। এঞ্জিন তোমার বিষয়ে আমাকে আগেই সবকিছু বলেছে। এঞ্জিন বলে, ওই চশমাটাই হচ্ছে সেমিউর ভাইটাল ইনস্ট্রুমেন্ট। এই চশমাটা তার ক্যানেটিক ভিশনকে বাড়িয়ে দেয় এবং সে এটার মাধ্যমে যে কোনো মানুষের একদম ভিতরটাকে দেখতে পারে। সেমিউ তার পাওয়ার ব্যবহার করে রুডোর ভিতর শুধু অন্ধকার দেখতে পায়। এটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। সেমিউ বলে, রুডো আগে থেকেই অনেকটা স্ট্রং, সেজন্য তাকে আমাদের বেশি ট্রেনিং দেওয়ার প্রয়োজন নেই এবং রুডোর ভাইটাল ইনস্ট্রুমেন্টও অনেক বেশি শক্তিশালী, কিন্তু তাকে এটা ব্যবহার করা শিখাতে হবে। এঞ্জিন সেমিওকে বলে, আমি একে আমাদের বসের সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছি। এখানে তাদের কথাবার্তা আর ব্যবহার দেখে আমরা বুঝতে পারি যে সেমিও রুডোর ভিতরে আরো অন্য কিছু একটাও দেখেছিল, কিন্তু সেটা সে তাদের কাছ থেকে গোপন রেখেছে। আর এই কথাটা এঞ্জিনও বুঝতে পারে। তারপর এঞ্জিন রুডোকে নিয়ে তাদের বসের রুমের সামনে আসে। তখন রুডো বলে, আমি ওনাকে জিজ্ঞাসা করব যে আমি উপরে কিভাবে যাব। এঞ্জিন বলে, যেমনটা আমি তোমাকে বলেছিলাম যে তথ্য এটা খুবই মূল্যবান একটা জিনিস,
যেটা এখানে ফ্রিতে কোনোভাবেই পাওয়া যায় না। তুমি যদি বসের কাছ থেকে তথ্য জানতে চাও তাহলে তোমার ওনাকে বলতে হবে যে তথ্য জানার বদলে আমি আপনার জন্য এখানে কাজ করব। আর হ্যাঁ, আমি তোমাকে আমার ভাইটাল ইনস্ট্রুমেন্টের বিষয়ে বলে দিয়েছি, কিন্তু তুমি আমাদের বসকে ওনার ইনস্ট্রুমেন্টের বিষয়ে একদমই জিজ্ঞাসা করবে না, কারণ বসের ইনস্ট্রুমেন্ট কি সেটা আমরা কেউই জানি না। কিন্তু তাও আমরা সবাই আমাদের বসের আন্ডারে কাজ করি, কারণ এটাকে পাওয়ার দিয়ে নয় বরং ভরসা দিয়ে জয় করতে হয়। তারা দরজা খুললে সেখানে বসকে দেখতে পায় না। পিছন থেকে সেমিও বলে, আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম যে বস একটা কাজে বাহিরে গিয়েছেন এবং তার আসতে অনেক দেরি হবে। এটা শুনে রুডো রাগান্বিত হয়ে যায়। এনজিন জিজ্ঞাসা করে বস কি কিছু বলে গিয়েছে যে সে কোথায় গিয়েছে আর কখন আসবে? সেমিও হাতের ইশারায় না করে। এনজিন বলে, মানলাম উনি আমাদের লিডার, কিন্তু কোথায় যাচ্ছে আমাদেরকে বলে তো যাবে। মনে হচ্ছে রুডোর বসের সঙ্গে দেখা করতে আরো অনেক অপেক্ষা করতে হবে। তখন রিও এসে রুডোকে বলে, যদি এরকমই হয় তাহলে তুমি আমার সাথে এসে আমাকে কাজ করতে দেখো, আর তাছাড়াও বস না আসা পর্যন্ত তুমি অফিসিয়ালি ক্লিনার্সে যুক্ত হতে পারবে না, আর আমাকে কাজ করতে দেখলে তোমার একটু ট্রেনিংও হয়ে যাবে। রিও রুডোর একদম কাছে এসে বলে, আর তাছাড়াও আমি তোমার বিষয়ে আরো অনেক কিছু জানতে চাই। আর এটার জন্য রুডোর অবস্থা খারাপ হয়ে যায়। তারপর সেমিও তাদেরকে কাজ বুঝিয়ে দিচ্ছিল। সে বলে, পলিউটেড জোনের পাশে একটা শহর রয়েছে, ওইখান থেকে খবর এসেছে যে ছোট ট্রাশ বিস্টগুলো তাদের ব্যারিকেডের দিকে এগিয়ে আসছে, আর আমাদের ওই ছোট ট্রাশ বিস্টগুলোকে শেষ করতে হবে। রুডো জিজ্ঞাসা করে, পলিউটেড জোন মানে কি? সেমিও বলে, এই গ্রামটা দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সেফ জোন যেখানে মানুষেরা বসবাস করে, আর আরেকটা হচ্ছে আবর্জনায় ভর্তি পলিউটেড জোন যেখানে ট্রাশ বিস্টরা বসবাস করে। আর বিশেষ করে যেই জায়গায় তুমি নেমেছিলে ওই জায়গাটা খুবই ভয়ানক একটা পলিউটেড জোন, মানে ওইটা হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এই মুহূর্তে এখানে সর্বমোট 6টা কনফার্ম নো ম্যানস ল্যান্ড রয়েছে, যেখানে মানুষেরা পা রাখলেই তাদের মৃত্যু অবধারিত। আর ওইখানকার ট্রাশ বিস্টদের সাথে ফাইট করতে গিভার্সদেরও অনেক কষ্ট হয়। আর ওইরকম একটা জায়গায় তোমাকে এনজিন দেখে ফেলেছিল, এটা খুবই অবাক করা একটা জিনিস। সেমিও বলে, তুমি ওই সময় নো ম্যানস ল্যান্ডে কি করছিলে? এনজিন বলে, তেমন কিছু না, আমি শুধু আমার পা ফেলাতে গিয়েছিলাম। সেমিও রুডোকে বলে, ঠিক আছে, তুমি যখনই নো ম্যানস ল্যান্ডে যাবে তখনই মনে রেখো তোমাকে মাস্ক পরিধান অবশ্যই করতে হবে, কারণ ওইখানকার বিষাক্ত আবহাওয়ায় তুমি অল্প কিছুক্ষণ থাকলেই অনেক ভয়ানক লেভেলের অসুস্থ হয়ে যাবে। আর ওইখানে তুমি মাস্ক না পরে সর্বোচ্চ 15 মিনিটের বেশি জীবিতও থাকতে পারবে না। তারপর রুডো রিওর সাথে কাজে বের হলে রিও বলে, এই কাজটা অনেক সহজ হবে, আমি চাই তুমি এটাকেও অনেক মনোযোগ সহকারে দেখো। তখন রুডো সামনে তাকিয়ে ভাবে, এই জায়গা পুরোটাই আবর্জনায় ভর্তি রয়েছে। জানি না আমি এই ভয়ানক আবর্জনার মধ্যে ওইখানে কয় মিনিট নিঃশ্বাস নিয়েছিলাম। আর তাছাড়াও আমি যখন উপরে ছিলাম তখন আমি মনে মনে এই জায়গাটাকে নিয়ে পুরো একটা আলাদাই কল্পনা করে ফেলেছিলাম। আমি কখনো ভাবিও নি যে এখানে এতগুলো মানুষ থাকতে পারে। উপরের মানুষেরা কি এটার বিষয়ে কিছু জানে না নাকি তারা জানা সত্ত্বেও আবর্জনা আর মানুষদেরকে ইচ্ছে করে এখানে ফেলে দেয়? তারপর রুডো রিওকে জিজ্ঞাসা করে, আমাদের সাথে এই মানুষগুলো কারা? রিও বলে, এরাও আমাদের ক্লিনার্স টিমের অংশ, উনাদের কাছে কোনো স্পেশাল পাওয়ার নেই, কিন্তু ওনারা আমাদের টিমের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে আমাদেরকে সাহায্য করে। তখন এই লোকটা রুডোর সাথে হ্যান্ডশেক করে তার হাত মুচকে দেয়। রিও বলে, এই লোকটা অনেক অসাধারণ একজন মানুষ, তার হাতের পাওয়ার এতটাই বেশি যে সে ট্রাশ বিস্টের উপরের শক্তিশালী পার্টটাকে নিজের হাত দিয়েই ভেঙে ফেলতে পারে। এই লোকটার শক্তি দেখে রুডো ভাবে, আমি জানি না আমি এরকম কোনো পাওয়ার দেখাতে পারবো কিনা, কিন্তু তারা এখানে যাই করুক না কেন আমাকে সেটা অনেক মনোযোগ সহকারে দেখতে হবে। তখন এখান থেকে এই ছোট ট্রাশ বিস্টের দল এসে এই ব্যারিকেডের উপর আক্রমণ করতে শুরু করে। এতগুলো ট্রাশ বিস্টকে দেখে রুডো ভয় পেয়ে বলে, তুমি তো বলেছিলে এই কাজটা অনেক সহজ হবে, কিন্তু এখানে তো পুরো বরযাত্রী এসেছে। রিও বলে, এই ট্রাশ বিস্টগুলো অনেক দুর্বল, তারা বেশি কিছু করতে পারবে না, এদেরকে দেখে ট্রেনিং নেওয়ার জন্য তোমার দিক দিয়ে একদম পারফেক্ট। রুডো ভাবে, এই মনস্টারগুলোকে দেখে ওই আগের মনস্টারগুলোর তুলনায় অনেক দুর্বল মনে হচ্ছে, তার মানে সব মনস্টাররাই শক্তিশালী হয় না, এগুলো একদম প্রাণীদের মতো হয়। তখন সেখানে এগুলোর থেকে আরো একটু বড় ও শক্তিশালী ট্রাশ বিস্ট চলে আসে এবং তারা ব্যারিকেডকে ভেঙে ফেলতে শুরু করে। এটা দেখে রুডো ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে, কিন্তু রিও একদমই ভয় না পেয়ে, মানে কোনো রকম প্যানিক না করে একদম রিল্যাক্স হয়ে দাঁড়িয়েছিল।
রিও বলে ক্লিনার্সে অংশগ্রহণ করার জন্য অথবা তোমার এই গ্রাউন্ডে জীবিত থাকার জন্য শান্ত থাকাটা অনেক জরুরি। রুডো ভাবে এজন্যই এঞ্জিন সবসময় অনেক শান্তশিষ্ট হয়ে থাকে, আর আমার ভিতরে হয়তো এটারই কমতি রয়েছে, যার জন্য আমি কোনো কিছু করতে পারছি না। তখন রুডোর সামনে এরকম বড় একটা মনস্টার চলে আসে। রুডো ভাবছিল আমার নিজেকে শান্ত রাখতে হবে, এখানে কিচ্ছু হয়নি, কিন্তু তখন রুডো বলে এটা অনেক বেশি ভয়ানক, আমি এরকম স্টাইলিশ ট্রাশ বিস্ট এর আগে কখনো দেখিনি। এটা শুনে রুডোর অবস্থা খারাপ হয়ে যায়। তখন রিও তার ভাইটাল ইনস্ট্রুমেন্ট এই কেচিটা দিয়ে ওই মনস্টারগুলোকে শেষ করতে শুরু করে। এই লোকটা রুডোকে বলে ওই কেচিটাই হচ্ছে রিওর ভাইটাল ইনস্ট্রুমেন্ট, যার নাম হচ্ছে রিপার। সাধারণত মানুষেরা নিজেদের হাত দিয়ে কেচি ব্যবহার করে, কিন্তু রিও তার কেচিটাকে পা দিয়ে ব্যবহার করতে বেশি পছন্দ করে। অর্থাৎ একজন গিভার তার ইনস্ট্রুমেন্ট কিভাবে ব্যবহার করবে এটা তার উপরেই নির্ভর করে। গ্রিস নামের এই লোকটা রুডোকে বলে যদিও তুমি এখানে দেখতে এসেছো, কিন্তু তোমাকেও অবশ্যই সতর্ক থাকতে হবে। তখন একটা ভেড়া রুডোকে পিছন থেকে আক্রমণ করে, আর গ্রিস থাপ্পড় দিয়ে সেটাকে থামিয়ে দেয় এবং তুলে সেটাকে রিওর দিকে ছুঁড়ে মারে, যেটাকে রিও তার কেচি দিয়ে কেটে ফেলে। আর বাকি সাপোর্টারদের বলে আমার দিকে আরো মনস্টার ছুঁড়ে মারতে থাকো। রুডো বুঝে যায় যে সাপোর্টারদের কাছে কোনো শক্তি নেই, তারা এই ট্রাশ বিস্টগুলোকে মারতে পারবে না, কিন্তু তাদেরকে দুর্বল করতে পারবে, যাতে গিভার্সদের তাদেরকে মারতে সুবিধা হয়। আর এইভাবে তারা একটা টিমের মতো লড়াই করে। রিও সবাইকে মেরে ফেলেছিল, আর এখন শুধু ওই বড় মনস্টারটা বাকি রয়েছে। রিও তার সাথে লড়াই করতে থাকে। এইদিকে একটা ছোট মনস্টার এখনো বেঁচে ছিল, সে উঠে একজন সাপোর্টারের উপর আক্রমণ করে, কিন্তু তখন রুডো মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। রুডো ভাবে যে তার যদি ইনফরমেশন দরকার হয় তাহলে তাকে ক্লিনার্সে জয়েন হতেই হবে, আর তাছাড়াও আমি কারোর উপর বোঝা হয়ে থাকতে চাই না। সে তার হাতে একটা লাঠি নিয়ে সেটাকে ট্রান্সফর্ম করে একটা খাঁচার মতো বানিয়ে ফেলে। রুডো বুঝতেই পারে না যে সে এটা কি করেছে। তখন একটা মনস্টার তার দাঁত দিয়ে ওই খাঁচাটা ভেঙে ফেলে। সেই সময় রিও সেখানে এসে সেটাকে মেরে ফেলে। গ্রিস রিও থেকে জিজ্ঞাসা করে তুমি কি বড় মনস্টারটিকে মেরে ফেলেছো? রিও বলে আমি ওই মনস্টারটাকে 2 টুকরা করে দিয়েছি, কিন্তু তবুও সেটা মারা যায়নি। এটা খুবই আজব একটা ব্যাপার যে মনস্টারটা আমার ভাইটাল ইনস্ট্রুমেন্ট দিয়েও মারা যাচ্ছে না। যেহেতু ট্রাশ বিস্টগুলো একটা পশুর মতোই, তাই এটাকে 2 টুকরা করার পরে তো এতক্ষণ এটার মরে যাওয়ার কথা ছিল। রিও ভাবে আমি এখন এই মনস্টারটির এতগুলো টুকরো করব যে সে আর উঠেই দাঁড়াতে পারবে না। গ্রিস বলে যে এটা এক অন্য ধরনের মনস্টার, এটার জন্য আমাদের রিপোর্ট করা দরকার। এটা বলে সে রুডোকে কোলে নেয়। রুডো বলে যে এখন আমি কি করব? রিও কিছু না বলেই মনস্টারের সাথে লড়াই করতে শুরু করে, আর মনস্টারের মাথার সবগুলো চুল কেটে দেয়, আর দেখে যে তার মাথার মধ্যে কিছু একটা চকচক করছিল। মনস্টারটি অনেক রেগে যায়, আর ওই মনস্টারের আক্রমণের আঘাত রুডোর শরীরে এসে লাগে। রুডো ভাবে যে তাকে তো রেক্টর হত্যাকারীকে মারতে হবে, আর উপরে থাকা সব মানুষদেরকে শিক্ষা দিতে হবে, কিন্তু আমি তো নিজের পাওয়ারকেই কন্ট্রোল করতে পারছি না, আমি একটা ইউজলেস ইত্যাদি বলে সে নিজেকে দোষ দিতে থাকে। তখন গ্রিস তার হাত ধরে ফেলে আর দৌড়াতে শুরু করে, আর রুডোকে মোটিভেট করতে থাকে যে হাল ছাড়া যাবে না। ওইদিকে রিও মনস্টারের দুর্বলতা পেয়ে গিয়েছিল, যেটা মনস্টারের মাথায় ছিল, এবং সে ওই জায়গাতেই অ্যাটাক করে। এতে সেই মনস্টারও মারা যায়। রিও বলে যে সে এই জায়গাতে অ্যাটাক করেছিল, যার জন্য মনস্টারটি মারা গিয়েছে। এটাই তার পাওয়ার সোর্স ছিল, আর এটা একটা ছুরি ছিল, তার মানে এটা অবশ্যই একটা ভাইটাল ইনস্ট্রুমেন্ট হবে। কিন্তু এটা ট্রাশ বিস্টের ভিতরে গেল কিভাবে? এটা কিভাবে সম্ভব? অন্যদিকে আমরা সেই লোকটাকে দেখতে পাই যে রুডোকে বিক্রি করতে চেয়েছিল। সে নিজেকে একটা বন্ধ ঘরে আবিষ্কার করে, এবং তার সামনে হুডি পরা একটা লোক বসেছিল। লোকটি তার থেকে রুডোর সম্পর্কে জিজ্ঞাসা করছিল, যে যেই ছেলেটি উপর থেকে এসেছিল সে এখন কোথায় রয়েছে। আর এই কথার সাথেই 4 নম্বর পর্বটি এখানেই শেষ হয়।